তারা তীর, তলোয়ার, এমনকি নিনজা ব্লেড দিয়েও তাকে আঘাত করছিল, কিন্তু সব আঘাতের মধ্য দিয়েও বের হয়ে আসার পরেও চিফ হাসছিল এক ভয়ানক রকমের হাসি, যেন সে কোনো এক পরদিন গাবিমারুকে গরম তেল দিয়ে পুড়িয়ে মারা হয়, তবুও সে বেঁচে থাকে। এটা তো শুধু শুভ এক বিশাল মনস্টার সামনে দাঁড়ায়, যার চোখ থেকে হাত বেরোচ্ছে, জঙ্গলের ভেতর থেকে ভয়ঙ্কর সেন্টিপিড বেরিয়ে আসে, আর গাবিমারুর সামনে হাজির হয় এক ভয়ঙ্কর দানব। তো গল্পটা শুরু হয় গাবিমারু নামে এক নিনজা থেকে, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু যখনই তার গলা কাটার চেষ্টা করা হয় তখনই তলোয়ার ভেঙে দুধ বয়ে যায়। অথচ গাবিমারু গায়ে একটু আঁচল লাগে না। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। গাবিমারু মনে মনে ভাবতে থাকে, আমি মরছি না কেন, সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু তবুও মৃত্যু আসছে না। অবশ্য এই জন্য নিজে বাঁচতে চাইছে। আমি এত মানুষকে মেরেছি, সংখ্যা মেনে নেই, কারো বাবা ছিল, কারো কেউ অপেক্ষা করেছিল, আর আমি শুধু কাজ শেষ করেছি। আমার কি কোনো অনুভূতি বাকি আছে? না, আমি তো হলো একেবারে ফাঁকা। গাবিমারু জন্ম হয় ইগাগাকুন নামে এক গ্রামে। সে ছোটবেলা থেকেই কেবল হত্যার প্রশিক্ষণ নিয়েছে। এই প্রশিক্ষণ চলাকালীন অনেকের জীবন চলে যায়, আর যে এই প্রশিক্ষণ সফলভাবে শেষ করে সে হয়ে ওঠে একরকম সুপার হিউম্যান, অবিশ্বাস্য শক্তিশালী। তাগিনী নামে এক মহিলা অফিসার জানতে পারেন ইগাগাকু গ্রামের নিনজারা এতটাই শক্তিশালী যে এক হাতে তলোয়ার ভেঙে ফেলতে পারে। পরদিন এই অফিসার গাবিমারুকে আগুনে পুড়িয়ে মারা আদেশ দেয়, কিন্তু এটাও ব্যর্থ হয়। গাবিমারু জন্মের পর গ্রামের প্রধান তার মা বাবাকে মেরে তাকে দত্তক নেয়। নিনজা হওয়ার পর সে টাকার বিনিময়ে মানুষকে হত্যা করত। একদিন সে গ্রাম থেকে পালাতে চায়, কিন্তু এক মিশনের সময় তার সাথীরা তাকে ধোঁকা দেয় এবং সে ধরা পড়ে যায়। গাবিমারু ভাবে এটি চিফের পরিকল্পনার অংশ, কারণ গ্রামের বাইরে যাওয়ার অনুমতি ছিল না। তো পালাতে চাইলে তাকে ধরা হতো। পরের দিন অফিসার এক বিশেষ কৌশল ব্যবহার করে গাবিমারুকে মারতে চায়, যা সাধারণত কাউকে দ্বিখণ্ডিত করে ফেলে। কিন্তু যখন গরুকে এই কৌশলের জন্য দৌড়ানো হয়, গাবিমারু রশি শক্ত করে টেনে ধরে রাখে, ফলে এই কৌশল ব্যর্থ হয়। সব দেখে সাগেরি বিভ্রান্ত হয়ে পড়ে। তুমি যদি মরতে না চাও তাহলে মরছো না কেন? তুমি নিজেকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর চেষ্টা করছো কেন? তুমি নিজের গ্রাম থেকে পালাতে চাইলে কেন? আমি আমার গ্রামের সেরা ছিলাম, চিফ আমাকে অনেক পছন্দ করতো, তাই তিনি নিজের মেয়ের সঙ্গে আমার বিয়ে দেন, কিন্তু আমি তাকে পছন্দ করতাম না। সে আমাকে আমার মায়ের মতো বোঝাতো। প্রতিদিন প্রার্থনা করো, খাবার আগে শুকরিয়া আদায় করো, আরো অনেক কিছু। এসব শুনে আমি বিরক্ত হয়ে যাই, তাই আমি সিদ্ধান্ত নিয়ে গ্রাম ছেড়ে দেব। চিফ আমাকে একটা শেষ মিশনে পাঠায়। আসলে সেটা ছিল আমাকে ধরে দেওয়ার পরিকল্পনা। আমি জানতাম গ্রাম থেকে পালালে তারা আমাকে ছেড়ে দেব না। এই চিফের সাথে ঝামেলা করেছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। রাতে এক অফিসার সাগেরিকে সাবধান করে, আপনি জানেন না মানুষ তাকে কি নামে ডাকে? গাবিমারু হলো। তার ভিতরে কোনো দয়া বা অনুভূতি নেই। আমরা যখন তাকে ধরতে যাই সে বিচ্ছন্ন মানুষকে একাই মেরে ফেলে। শোনা যায় সে অমর হওয়ার এক ধরনের অনুরক্তি পান করেছে। যাই হোক, আমি বলছি তার থেকে দূরে থাকুন। এদিকে গাবিমারু মনে মনে ভাবতে থাকি, আমি কেন বেঁচে থাকার চেষ্টা করছি? আমার তো বেঁচে থাকার কোনো মানে নেই। ঠিক আছে, অনেক হয়েছে, কাল আমি মরেই যাবো। পরদিন গাবিমারুকে গরম তেল দিয়ে পুড়িয়ে মারা হয়, তবুও সে বেঁচে থাকে। সব দেখে সাগেরির সিদ্ধান্ত নেয় সে নিজ হাতে তাকে শেষ করবে। কারণ সাগেরি শুধু অফিসারই না, সেই আমাদের ক্ল্যানে একজন মৃত্যুদণ্ড কার্যকারীও। ক্ল্যানের সদস্যরা পৃথিবীর শ্রেষ্ঠ তলোয়ারবাজ, যারা এক আঘাতে কাজ শেষ করতে পারে। সাগেরের হাতে তলোয়ার দেখে গাবিমারু হুঁশ ফিরে আসে। সে টের পায় তার গলায় কাট লেগেছে। সে বুঝে যে এই নারী ভয়ানক শক্তিশালী। গাবিমারু ভয়ে শিকল ছিঁড়ে ফেলে, আর চোখের পলকে দেখে সাগেরের তলোয়ার তার গলায় পৌঁছে গেছে। সে দ্রুত হামলা এড়িয়ে যায়, কিন্তু তবুও সামান্য একটা কাটা পড়ে। সাগেরের তলোয়ার চালনা এতটাই অভিজ্ঞ যে সে বুঝে যায় কার মনে বাঁচার ইচ্ছে আছে আর কার মনে নেই। তার মধ্যে গাবিমারু এখনো বাঁচতে চায়, সে মরতে চায় না। কারণ সত্যিটা হলো গাবিমারু এখনো তার স্ত্রীকে ভালোবাসে, তাকে সে এখনো ভুলতে পারেনি। কিন্তু গাবিমারু তা স্বীকার করে না। তার মতে সে এখনো গাবিমারু হলো একজন ফাঁকা মানুষ। এরপর দেখা যায় ফ্ল্যাশব্যাকে তার স্ত্রী তাকে জড়িয়ে দিয়ে বলছে, তুমি একজন ভালো মানুষ, তুমি মন থেকে পরিষ্কার, আমার মতো একজন সাধারণ মেয়েকে গ্রহণ করেছে। আমি শান্তিতে থাকতে চাই। কিন্তু আমার এই কথা শুনে বাবা আমার মুখে গরম রড দিয়ে আঘাত করে, আমার মুখ চুবিয়ে দেয়। তবুও আমি হার মানবো না, কারণ তুমি আছো আমার সঙ্গে। তবুও গাবিমারু এসব ভুলে যেতে চায়। সে জানে যতই সে চেষ্টা করুক সে একজন ভালো মানুষ হতে পারবে না। সে তার স্ত্রীর সঙ্গে শান্তিতে থাকতে চেয়েছিল, আর একদিন সেই কথাগুলো চিফকে জানায়। সে আর নিনজার কাজ করবে না, শান্তিতে জীবন কাটাবে। কিন্তু চিফ এই কথা মানতে পারেনি। সে গাবিমারুকে ধোঁকা দিয়ে অফিসারের হাতে তুলে দেয়, তার স্ত্রী থেকে তাকে আলাদা করে দেয়, যেন তাদের স্বপ্ন কোনোদিন পূরণ না হয়। ঠিক তখনই সাগেরি গাবিমারুকে মৃত্যুদণ্ড থেকে বাঁচার একটা প্রস্তাব দেয়। সরকারের জন্য একটি মিশন করতে হবে তাকে। যদি সে এই কাজটি করতে পারে তার সব অপরাধ ক্ষমা করে দেওয়া হবে এবং সে ও তার স্ত্রী সরকারি সুরক্ষায় থাকবে। এই মিশনের নাম এলেক্সার অফ লাইফ বা অমরত্বের অমৃত। এই অমৃতের খোঁজে তাকে যেতে হবে সিনসেনকিও নামে এক দ্বীপে, যাকে স্বর্গ বলা হয়। আগেও অনেককে সেখানে পাঠানো হয়েছিল, কিন্তু কেউই জীবিত ফিরে আসেনি। যদি কিছু ফিরে আসে তা ছিল তাদের লাশ, যা আসলে ফুল বুঝিয়ে উঠেছিল। সরকার তখন নিশ্চিত অমরত্বের অমৃত সত্যি আছে, তাই তারা সিদ্ধান্ত নেয় কিছু বন্দীকে সেখানে পাঠানো হবে। এটি ফিরে আনবে, তার সব অপরাধ মাফ করা হবে। আমরা দেখি গাবিমারুর স্ত্রী এখনো তার জন্য অপেক্ষা করছে, তাকে সে এখনো ভুলে যায়নি। গাবিমারু বুঝে যায় স্ত্রীর কাছে ফিরে যেতে গেলে এই মিশনটা তাকে
গ্রহণ করতেই হবে। আর যারা তার পিছনে ছাড়বে না তাদের সবকটিকে সে শেষ করে দেয়। তারপরে আমরা সাগিরের ব্যাক স্টোরি দেখতে পাই। একদিন সাগিরের বাবা, যিনি একজন এক্সিকিউশনার, তাকে একজন ক্রিমিনালে গলা কাটা আদেশ দেওয়া হয়। যেমন সে গল্প বলছিল, সাগিরের বাবা এতটাই দক্ষতার সঙ্গে গলা কাটে যে ক্রিমিনালটা বুঝতে পারে না কখন তার গলা কেটে গেছে। সাগির এইসব দেখে আর ভাবে সে তার বাবার মতো একজন স্কিল সহজ মেনে নেবে। এক বছর পর সাগির একজন দক্ষ এক্সিকিউশনার হয়ে যায় এবং তাকে একজন ক্রিমিনালকে মারার আদেশ দেওয়া হয়। কিন্তু গলা কাটার পর সাগির অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে। সে দেখে ক্রিমিনালের লাশ তার শরীর ধরে রেখেছে। অফিসাররা তার কাজ পছন্দ করলে আইজেন নামে এক এক্সিকিউশনার সাগিরিকে বলে, তোমার তলোয়ার ভয় আর ধীরে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে, এভাবে চলতে থাকলে তাদের মৃত্যু অনেক কষ্টদায়ক হবে। সাগির প্রতিবার গলা কাটার সময় আতঙ্কে থাকে, তাই আইজেন তার তলোয়ার দেখতে চায়। সাগির নিজের তলোয়ারে অপরাধের স্মেল দেখতে পায় যে রাগে তাকিয়ে আছে। সাগির বুঝতে পারে না সে এই ভয় কিভাবে দূর করবে, কিভাবে তার বাবার মতো একজন মহান এক্সিকিউশনার হবে। তারপর আমরা আবার প্রেজেন্টে ফিরে আসি, যেখানে ভিলেজের সভ্যতা, সামুরাই, এক্সিকিউশনার আর সব ক্রিমিনালদের একসাথে দেখতে পাই। সাগিরও সেখানে থাকে আর বই পড়ে কোন ক্রিমিনাল কি ধরনের খুন করেছে সেটা জানতে। সোগের এক সামুরাই ক্রিমিনালদের বলতে থাকে, তোমাদের মধ্যে যে প্যারাডাইস আইল্যান্ডে গিয়ে এলিক্সার অফ লাইফ নিয়ে আসতে পারবে তার সাজা মাফ করা হবে। এই কথা শুনে ক্রিমিনালরা চিৎকার করতে থাকে, কারণ তাদের হাত বাঁধা ছিল। হঠাৎ সবাই চুপ হয়ে যায়। একটা ক্রিমিনাল হাসতে হাসতে বলে, যদি এমন হয় তাহলে আমি মানুষ মারতে পারবো, এখন তো অনেক মজা হবে। এই ক্রিমিনালের নাম হচ্ছে মাকাকো। সে শুধু মজা পাওয়ার জন্য মহিলার বাচ্চাদের মেরে ফেলত। তারপর ইউজেরিহা নামের এক মেয়ে গাবিমারুকে দেখে বলে, তোমার বিষয়ে অনেক গুজব শুনেছি, তুমি গাবিমারু হলো তাই না? তোমাকে তো ছোট আর দুর্বল মনে হচ্ছে, হতাশ করলে। সাগির গাবিমারুকে দেখে ভাবতে থাকে, গাবিমারুকে অন্য ক্রিমিনালদের মতো সে তার তলার গাবিমারুর রিফ্লেকশন দেখে আর ভয়ানক কিছু দেখে, যা দেখে সে বুঝতে পারে গাবিমারু অন্যদের থেকে অনেক ভয়ানক। তারপর সামুরাই ক্রিমিনালদের মুখের কাপড় সরিয়ে একটা লাশ দেখায়, যার শরীর থেকে ফুল গজিয়ে উঠেছে। 7 জনের মধ্যে সে একমাত্র যে প্যারাডাইস আইল্যান্ড থেকে ফিরে এসেছিল। কিন্তু পরের দিন তার শরীর থেকে গাছ গজাতে শুরু করে। কেউ জানে না আইল্যান্ডে আসলে কি হয়েছে, তবে এটা নিশ্চিত যে সেখানে অমরত্বের কিছু আছে। এটা দেখে ক্রিমিনালরা ভয় পেয়ে যায়, কেউ কেউ যেতে না চাওয়ার কথা বলে। তোমরা সবাই চুপ থাকো, পাপীদের দল, তোমাদের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তারপরে শুভ তোমাদের প্যারাডাইস আইল্যান্ডে পাঠাচ্ছি। এটা তোমাদের জন্য একটা সুযোগ। আপনারাই জানেন না সেখানে কি আছে। যদি অমরত্ব না থাকে তাহলে খালি হাতে ফিরে আসে অনুমতি দিয়ে থাকবে? এটা তোমাদের ব্যাপার। অংশ নিতে চাইলে নাও, না চাইলে মরে যাও। না, আমি আইল্যান্ডে যেতে চাই না। তখন একজন এক্সিকিউশনার তার গলা কেটে ফেলে। আইল্যান্ডে তোমাদের প্রত্যেকের সঙ্গে একজন এক্সিকিউশনার থাকবে। কেউ পালাতে বা চালাকি করতে চাইলে এক্সিকিউশনার তার গলা কেটে ফেলবে। এক্সিকিউশন ছাড়া কেউ ফিরে আসতে পারবে না। আর একটা কথা, প্যারাডাইস আইল্যান্ডে যাওয়ার জন্য জায়গা কম, তাই তোমাদের সংখ্যা কমাতে হবে। এই কথা শুনে এক ক্রিমিনাল চার চুল হলুদ অন্য একজনকে গলা টিপে মেরে ফেলে। তাহলে তোমরা চাইছো আমরা একে অপরকে মারি। আর সাথে শুরু হয় এক ভয়ানক যুদ্ধ খেলা। সবাই একে অপরকে মারতে থাকে, কারো মাথা ফাটে, কারো চোখ উপড়ে ফেলে। ওয়াও, কি সুন্দর! আমি সবসময় এরকম একটা লড়াই দেখতে চেয়েছি। আজকাল এমন দেখা যায় না। বলতো এদের মধ্যে সবচেয়ে ভয়ানক ক্রিমিনাল কে? তার নামে লাল লিফ লাগানো আছে, তারা সবচেয়ে ভয়ানক। এক আজাদ ছবি, খুব ছোট বয়সে ডাকাত দলের লিডার হয়েছে। তুই তামনি এক লেজেন্ডারি তলোয়ারবাজ, ব্লেড অফ ড্রাগন। তিনি ইউজারিহা নির্দেশে একাই পুরো গ্রামকে শেষ করে দেয়। যার রূপরূপা একজন পেহেলবাগ, যাকে কেউ তলোয়ার দিয়েও কাপ করতে পারে না। আজ গাবিমারু হলো সবচেয়ে নিষ্ঠুর অ্যাসাসিন। গাবিমারু তখনও তার জায়গা থেকে নড়েনি। প্যারাডাইস আইল্যান্ড খুব ভয়ানক জায়গা, তুমি ঘরে ফিরে যাও। তুমি এক্সিকিউশনার হবার যোগ্য না। মেয়েদের কাজ হলো সংসার সামলানো, যুদ্ধ করানো। তারপর আবার দেখা যায় সাগরের ব্যাক স্টোরি, ক্রিমিনালের গলা কাটা, মৃতদেহ দিয়ে ওষুধ বানানো, তলোয়ারবাজদের প্র্যাকটিস, সবাই এমন একটা প্ল্যানে জন্মনাদের জীবন। মেয়ে হোক বা ছেলে, সবাইকে ভয়ানক বাস্তবতার মুখোমুখি হতে হয়। প্রতিবেশীর বাচ্চারা তাকে পাথর মেরে খুনি নিয়ে বলে ডাকতেন, তবুও সে তার বাবাকে সম্মান করত, তার মতো হতে চাইতো। আর আবার প্রেজেন্টের ক্রিমিনালরা পালানোর পরিকল্পনা করে। সাগরের আগে একের পর এক গলা কেটে ফেলে। ভয় আর আতঙ্কে তার মনের বোঝা ভারী হয়ে যায়। এই শোনাও, মারা কাটা ছাড়ার কোনো উপায় নেই। আমি সব ফালতু মারামারি পছন্দ করি না। এই দূরে সরেন। যে গাবিমারু দহলকে মারতে পারবে সে প্যারাডাইস আইল্যান্ডে যেতে পারবে। অনেক ক্রিমিনাল পাথর তুলে নেয়। তুই যদি লড়তে না চাস তাহলে আমার হাতে বল। আমি বলেছি আমি ফালতু ফোন পছন্দ করি না, কিন্তু বাঁচার জন্য যদি তোমায় মারতে হয় তাহলে আমি পিছপা হবো না। আর এই বলে গাবিমারু তার হাত দিয়ে ক্রিমিনালের গলা কেটে ফেলে। গাবিমারু সবাইকে এত ভয়ানক ভাবে মারে যে ইয়ামাডা ক্ল্যানের এক্সিকিউশনার, সামুরাইয়ের এমনকি সুবস্থ হয়ে তাকিয়ে থাকে। গাবিমারু এই নিষ্ঠুর মারার স্টাইল দেখে সাগিরে বুঝতে পারে লোকদের মারার জন্য শক্তি না, বরং সে মৃত্যু সহ্য করার ধৈর্য প্রয়োজন। এই ভয়ানক খেলা শেষে কেবল 10 জন ক্রিমিনাল বেঁচে থাকে, বাকিদের গাবিমারু মেরে ফেলে। এই 10 জন হলো আজাছুবি, তামিয়া, নুরোগাই, ওরোবি, গাবিমারু, আকাগিমি, উজিরিহা, মাকিয়া, রুকরুকা এবং আরেকজন।
তারা সবাই এক্সিকিউশনের সাথে প্যারাডাইস আইল্যান্ডে যাবে। আর কয়েকদিনের যাত্রা শেষে সবাই সেই রহস্যময় দ্বীপে পৌঁছে যায়। এরপর আমরা দেখতে পাই গাবিমারুর শৈশবের এক ফ্ল্যাশব্যাক। এখানে অনেক নিনজা গ্রামের প্রধানের উপর হামলা চালাচ্ছিল। তারা তীর, তলোয়ার, এমনকি নিনজা ব্লেড দিয়েও তাকে আঘাত করছিল। কিন্তু সব আঘাতের মধ্য দিয়েও বের হয়ে আসার পরেও চিফ হাসছিল এক ভয়ানক রকমের হাসি, যেন সে কোনো এক ডেমন। জানা যায় এই চিফ বহু বছর আগে এই দ্বীপে গিয়েছিল, যেখানে সে এক বিশেষ ধরনের অমরত্ব অর্জন করে। তারপর আবার বর্তমানে ফিরে আসা হয়। গাবিমারু দ্বীপে পৌঁছায়। সে জাহাজ থেকে নেমে সাগেরিকে বলে, এলিক্সার অফ লাইফ সত্যি আছে। এই দ্বীপে যতটা সবুজ ফল আর শান্ত প্রকৃতি দেখছে, যে কোনো মানুষ বলবে ওটা যেন স্বপ্ন। কিন্তু এক লোকের মৃত্যুর ঘটনার পর গাবিমারু আরো বেশি সতর্ক হয়ে যায়। সে নিজের দড়ি খুলে ফেলে এবং সাগেরিকে বলে, এখানে কিছুই সহজ না, সাবধানে থেকো। তুমি নিজের দড়ি খুলছো কেন? আবার সেটা বেঁধে নাও চুপচাপ। তুমি কি জানো এই জায়গাটা কতটা ভয়ানক? উপর থেকে আমাদের 3 দিনে খাবার দিয়েছে আর একটা বাজে মানচিত্র। এছাড়া পর্যন্ত জানে না এলেকজার দেখতে কেমন। এই কথা শুনে সাগেরি গলায় তলোয়ার ঠিকিয়ে বলে, দড়ি আবার বেঁধে নাও গাবিমারু। তুমি ভুলে যাচ্ছ আমি তোমার বন্ধু নন, একজন এক্সিকিউশনার। গাবিমারু তা মেনে নেয়, কারণ তার যে কোনো মূল্যে নিজের স্ত্রীর কাছে ফিরতেই হবে। ঠিক তখনই এক অপরাধী গাবিমারুর উপরে হামলা চালে, বাট একটু আঁচল লাগে না। গাবিমারু চিৎকার করে বলে, এটা তো চিটিং, ওর হাত খোলা। তখন কিসা নামে এক এক্সিকিউশনার বলে, আরে তোমরা দুজন বাচ্চা নাকি? ঝগড়া না করে একসাথে কাজ করো। সাগিরি, তোমার এই ইমানদারির কারণে তোমার র্যাঙ্ক সবচেয়ে নিচে রয়ে গেছে। তুমি অনেক সময় ধরে আমাকে ইগনোর করছো। এখন আমি আমার অস্ত্রের শক্তি তোমার রক্ত দিয়ে বাড়িয়ে তুলব। তোমাকে একটু কম বুদ্ধিমান। এখন যদি লড়াই করে সময় নষ্ট করি, বাকিরা এগিয়ে যাবে। এই জন্য তো তোদের সবাইকে মেরে আমি একা অমরত্ব খুঁজবো। আরে ইয়ার, তোমরা যা করার পর আমি তো ফিরে গিয়ে বিজিএমআই খেলবো। তখন মোডের নামে অপরাধী দৌড়ে গাবিমারুর দিকে ছুটে আসে। গাবিমারু তখনও দড়ি বাঁধছিল আর সাগিরি বারবার তাকে থামাচ্ছিল। কিন্তু যখন মোডেন আক্রমণ করে, তখন আর দেরি নয়। গাবিমারু তাকে এমন ভাবে ধরাশয়ী করে যে উপস্থিত সবাই শিখে ওঠে। পরে এক্সিকিউশনার তার গলা কেটে মেশিনের নিয়ম অনুযায়ী এগিয়ে যায়। গাবিমারু তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে লড়াই করতে চাও না? হ্যাঁ, আমি তোমার শত্রু না, বন্ধু না। আমি শুধু মরা অপরাধের গলা কেটে নিয়ে যাই, বাস। এখন যাচ্ছে বাসায় গিয়ে বিজিএমআই খেলতে হবে। এই দ্বীপে 50 জন নিখোঁজ হয়ে যায়। নিজের খেয়াল রেখো। তুমি বরং নিজের খেয়াল রাখো। যদি ভাবো গাবিমারু হাত বেঁধে তুমি সুরক্ষিত, তাহলে তুমি বোকা। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি এই বিপদ থেকে মুক্তি পেয়েছি। এখানে সবাই শুধু বাঁচার জন্য লড়ছে, তার কোনো নিয়ম মানে না। আমি অহেতুক সময় নষ্ট করতে পারি না। আমি শুধু আমার স্ত্রীর কাছে ফিরে যেতে চাই। এই এলেক্সার ছাড়া কিছুতে কিছু যায় আসে না। সে গাবিমারুর রাগ দেখে আতঙ্কিত হয়ে পড়ে। সে যাওয়ার আগে সতর্ক করে দেয়, অল্প সময়ে সবকিছু বদলে যাবে। বিচের কাছে রুকরুকো হঠাৎ আইজিনের উপর হামলা করে এবং তার মুখোশ খুলে নেয়। সাদা চুলে এক্সিকিউশনার মেয়েটির গলা কেটে দেয়। জাহাজের উপরে আজব এক বৃদ্ধের হাত ছেড়ে তার গলা ছিঁড়ে ফেলে। উজিরিয়া তার সঙ্গীকে ধোকা দিয়ে মেরে ফেলে। সব অপরাধে মরার পরে ইউগাকুরের গ্রামের নিনজারা আসবে। এটা শুনে গাবিমারু চিন্তায় পড়ে যায়। সাগিরি তখন মনে মনে ভাবে, আমি এতদিন তার সাথে ঘুরছি, অথচ এখনো বুঝতে পারি সে আসলে কি। ঠিক তখনই গাবিমারু হঠাৎ সাগিরির উপরে হামলা করে। এরপর ফ্ল্যাশব্যাকে ফিরে দেখা যায় গ্রামের চিফ গাবিমারু মা বাবাকে মেরে ফেলেছে, কারণ তারা গ্রাম ছেড়ে শান্তিতে থাকতে চেয়েছিল। দেখো গাবিমারু, এটাকে বলে দুর্বলতা। হা, যদি তুমি নিজে ইমোশন ফেলে না দাও, তাহলে তুমি কাউকে বাঁচাতে পারবে না। তোমাকে সবচেয়ে শক্তিশালী হতে হবে। বর্তমানে ফিরে আসি। গাবিমারু ও সাগিরি লড়াই শুরু করে। গাবিমারু, আমার উপর হামলা করা মিশনের নিয়মের বিরুদ্ধে। এই মিশনের টার্গেট হলো এলেক্সার অফ লাইফ। যদি আমার গ্রামের নিনজারা এসে পড়ে, তাহলে কেউ বাঁচবে না। তাদের আগে আমাকে অমরত্ব খুঁজে বের করতে হবে। তুমি এখন আমার পথের কাঁটা। সাগিরি বুঝতে পারে গাবিমারু ভয়ঙ্কর, তবে গাবিমারু দ্বিধায় পড়ে। সে ভাবে, আমি কেন তাকে মারতে চাই না। তখন আর একটা ফ্ল্যাশব্যাক। তার স্ত্রী বলছিল, কাউকে না মারতে চাওয়াটা তোমার দুর্বলতা নয়, বরং এটা তোমার শক্তি। আমি একজন নিষ্ঠুর নিনজা, আমার কোনো অনুভূতি নেই। আচ্ছা, তাহলে আমি যখন তোমাকে চুমু খেয়েছিলাম, তুমি লজ্জা পেয়েছিলে কেন? নিজের মনের কথা শুনো। তুমি আগে সে গাবিমারু দেওয়া হলো না। এই ভালোবাসায় গাবিমারুকে মানবিক করেছিল, আবার দুর্বলতাও। এদিকে এক অপরাধী তাকে হুমকি দেয়, আমি তোর স্ত্রী ও সন্তানকে মেরে ফেলবো। আর এটা শোনার পর গাবিমারু তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর ওই লোকটাকে মেরে ফেলে। আর যখন দ্বিতীয় মিশনে গাবিমারু তার শত্রু পিছু করছিল, তখন সে তার জানাই ভিক্ষা চেয়ে বলে, আমাকে ছেড়ে দাও, আমার বউ বাচ্চা আছে, আমার ফিরে আসার অপেক্ষা করছে, আমাকে মাফ করে দাও। আর এটা শোনার পর গাবিমারু হামলা করতে দ্বিধাবোধ করতেছিল। প্রেজেন্টে গাবিমারু সাগিরিকে মারতে গিয়ে থেমে যায়। আর তখন তার গ্রামের চিফের কথা মনে পড়ে, যতক্ষণ না তুমি শক্তিশালী হবে, তুমি কাউকে বাঁচাতে পারবে না। তখন সে সাগিরি তলোয়ার ভেঙে ফেলে, কিন্তু ভেঙে যায় তার ভালোবাসা বড় হয়ে ওঠে। সাগিরি বুঝতে পারে গাবিমারু বদলাতে চাইছে, কিন্তু তার শৈশবের ট্রামা তাকে আটকে রাখে। গাবিমারু কাঁদতে কাঁদতে বলে, আমি কি এতটাই দুর্বল হয়ে গেছি? এভাবে চললে আমি কখনো আমার স্ত্রীর কাছে পৌঁছাতে পারবো না। এই তো তোমার দুর্বলতা না, তোমার শক্তি। অনুভব
না করা মানে মৃত থাকা। যদি তুমি তপ্ত হও তাহলে সত্যির মুখোমুখি হও। ভালোবাসার জন্য লড়ো গাবে মারো, কারণ তুমি গাবে মারো দখলও নও। ওখানে তামিও তার এক্সিবিশনে দেখতে পেয়েছে অদ্ভুত মানুষের মূর্তি। হঠাৎ এক ভয়ঙ্কর পোকা তামিয়ার হাত কামড় দেয়। মুখ দেখতেছিল একেবারে শয়তানের মতো। সে সাথে সাথে নিজে হাত কেটে ফেলে, আর সেই কাটা হাত থেকে গজে ওঠে ফুল, ঠিক যেমনটা হয়েছিল সেই লোকটা যে একা বেঁচে ফিরেছিল। কিন্তু এটা তো শুধু শুরু। এক বিশাল মনস্টার সামনে দাঁড়ায়, যার চোখ থেকে হাত বেরোচ্ছে। জঙ্গলের ভেতর থেকে ভয়ঙ্কর সেন্টিপিড বেরিয়ে আসে, আর গাভীমারার সামনে হাজির হয় এক ভয়ঙ্কর দানব, যার মুখটা মাছের মতো। তারপরে আমরা তামিয়ার একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে সে একজন লর্ডের সাথে দেখা করতে তার মেনশনে যায়। এই লর্ডের মাথায় ড্রাগন আসতো, এই জন্য সে তার রাজবাড়ির বাড়ি ড্রাগনের ছবি বানিয়েছিল। আর কথা বলার সময় সে মজায় মজায় বলতে থাকে, তামিয়া, তোমাকে যদি ব্লেড অফ ড্রাগনও বলা হয়, তুমি আসল ড্রাগনকে কখনো মারতে পারবে না। আর এই কথা শুনে তামিয়া ওই ড্রাগনকে দুই টুকরো করে দেয়, যেটা ওই গেটের উপরে বানানো ছিল। আর লর্ডের একজন শত্রু হয়ে যায়, আর সাজা অনুযায়ী লর্ড তাকে সামুরাইয়ের হাতে তুলে দেয়। প্রেজেন্টে তামিয়া বলতে থাকে, একবার আমার সাজা মাফ হয়ে যাক, তারপর আমি ওই লর্ডকে মজা দেখাবো। পরের বার তো সোজা তার ম্যানশনকে দুই টুকরো করবো। এটা শোনা ফচি নামের এক্সিকিউশনার বলতে থাকে, তোমাকে বোঝা আমার পক্ষে সম্ভব না। এই কথা তো আমাকে তোমায় বলো উচিত। ক্রিমিনালসদের মেরে তোমাদের পেট ভরে যায়। আমাদের কাজ শুধু তাদের মারা না, বরং হাতে টেস্ট করা, আর মৃত লাশ দিয়ে গবেষণা করে ওটা দিয়ে ওষুধ বানানো। যদি তুমি আমাকে অথবা আমার প্ল্যানকে অসম্মান করো, তাহলে তোমাকে চিড়ে রেখে দেব। আর কিছুক্ষণ চলার পর তামিয়া তাকে বলতে থাকে, আমার কাছে একটা বুদ্ধি আছে, কেননা আমরা বাকি ক্রিমিনালসদেরকে জানে মেরে ফেলি, তারপর ওই জাদুময় অমরত্বের খুঁজে আর সহজ হয়ে যাবে। ওখানে মাছের মতো চেহারা বিশিষ্ট মনস্টার গাভীমারোর উপরে হামলা করে দেয়, কিন্তু গাভীমারো তার মুখ ভেঙে ফেলে। একজন সিনোবের হিসাব থেকে রুল নাম্বার 5 অনুযায়ী একজন নিনজাকে কখনো কোনো অন্য শত্রুর সাথে লড়াই করা উচিত না। এই জন্য গাভীমারোর মনে পালিয়ে যাওয়ার খেয়াল আসে। ঠিক তখনই হঠাৎ করে ওই মনস্টার গাভীমারোকে ধরে এদিক থেকে ওদিকে ছুটতে থাকে। গাভীমারোকে এত কিছু করার পরে এখন পর্যন্ত কোনো আঘাত লাগে নাই, কিন্তু এই মাছওয়ালা মনস্টার কিছুক্ষণে গাভীমারোর রক্ত বের করে ফেলে। আমাদের এখান থেকে পালাতে হবে, আমার কিছু ঠিক লাগছে না। ঠিক তখনই আমরা দেখি অনেকগুলো মনস্টার তাদেরকে চারদিক থেকে ঘিরে নেয়। আর এখন শুধু একটাই রাস্তা আছে, মারো না হয় মরো। গাভীমারো তার নিনজা টেকনিকের ইউজ করে ওইসব মনস্টারকে মারতে থাকে। আর সাগরে এসব দেখে মনে মনে বলতে থাকে, কিছু সময়ের ব্যবধানে সবকিছু উলট পালট হয়ে গেল। এই জায়গায় আসলে হচ্ছে কি? সাগরে সে ভাবনা এত ডুবে যায় যে কিছু সেন্টিমিটার তাকে ধরে ফেলে, আর একটা বড় মনস্টার সাগরের উপরে হামলা করতেই যাচ্ছিল। ঠিক তখনই গাভীমারো চোখের পলকে এসে সাগরিকে বাঁচিয়ে নেয়। আর তখন ইউজিরিহা আর দুইজন নতুন এক্সিকিউশনার এখানে চলে আসে, আর বাকি মনস্টারের কাজ শেষ করে ফেলে। গাভীমারো এসব দেখে তাদের দুইজনকে বলতে থাকে, তোমরা আমাদের কোনো সাহায্য করার কোনো দরকার ছিল না। তোমরা জানো তো আমরা একে অপরের শত্রু। আরে হ্যান্ডসাম এভাবে বলো না, আমার তোমার দরকার আছে, কেননা আমরা একসাথে কাজ করি। কিন্তু গাভীমারো হচ্ছে একজন সিগমার, তার হাত ধরে তাকে মাটিতে লাপেট করে বলে, তোর এই চাল আমার উপরে কাজ করবে না সাতচন্নি। সাগিরে তাকে জিজ্ঞেস করে তার সাথে দুইজন এক্সিকিউশনার কি করছে। সবার কাছে একজন করে এক্সিকিউশন, কিন্তু তার সাথে দুইজন। জবাবে গেঞ্জি নামের এক্সিকিউশনার বলতে থাকে, আমি মোর মাকে সাথে ছিলাম, কিন্তু এই মেয়েটা তাকে ধোকা দিয়ে মেরে ফেলেছে। আর আমি বুঝতে পারি এই মেয়েকে সামলানো একজন এক্সিকিউশনের পক্ষে সম্ভব না। এই জন্য এখন আমিও তার উপরে নজর রাখছি। এই জায়গা অনেক বেশি ভয়ানক, আমাদেরকে খুব তাড়াতাড়ি ওই অমরত্বকে খুঁজে আইল্যান্ড থেকে বাইরে বের হতে হবে। কি বলো গাভীমারো? কিন্তু গাভীমারো আবারও তার হাত মুচকে মাটিতে ফেলে দেয়। বেশি আনন্দ হওয়ার দরকার নেই, আমি তোকে একটু বিশ্বাস করি না। বিশ্বাস করার জন্য আমরা ছোট বাচ্চা না গাভীমারো। আর ওই অমরত্বকে খুঁজে পাওয়ার পরও আমাদের মধ্যে থেকে শুধু একজনই মুক্তি পাবে। তাহলে কেন না একে অপরকে ইউজ করা যাক? তুমি কি আমাকে ভয় পাও গাভীমারো? হলো গাভীমারো দূরে সরে যায়। তোমার সাথে কাজ করে আমার কি লাভ? তুমি আমাকে তোমার শক্তি দাও, আমি তোমাকে সব তথ্য দিব। চলো একটা এক্সাম্পল দেই। তোমার মনে হচ্ছে আইল্যান্ডে মনস্টার সব থেকে বড় বিপদ, তাই না? কিন্তু তাদের থেকে ভয়ানক হচ্ছে এখানকার পোকা। এই পোকার চেহারা একদম মানুষদের মতো, আর এদের ডানায় বিষ আছে। যদি তারা তোমাকে কামড়ায়, তাহলে তোমারও অবস্থা ওই লোকটার মতো হয়ে যাবে, যাকে আমরা প্রথমে দেখেছিলাম। আর যদি সেন্টিপিডের কথা বলো, তাহলে তোমরা তাদের থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তারা শুধু মরা লাশগুলো খায়। তুমি এসব কিভাবে জানতে পারলে? হ্যাঁ, আসলে হয়েছে কি, আমি মাকে কি বলদ বানাইছি, আর এই সবকিছু তার উপর এক্সপেরিমেন্ট পারফর্ম করছি। আর কাজ হয়ে যাওয়ার পর তাকে মেরে ফেলেছি। আর এই দেনজি নামে এক্সিকিউশনার বলতে থাকে, হ্যাঁ, আমরা আয়ারল্যান্ডে যে মূর্তিগুলো দেখেছি আর তাদের বলা যে তা অবশ্যই সেগুলো অনেকটাই বৌদ্ধ মূর্তির সাথে ম্যাচ করে। আমাদেরকে একসাথে মিলে কাজ করা উচিত। আমি কথা দিচ্ছি যে ইনফরমেশন আমি পাবো, আমি তোমাদের সাথে শেয়ার করবো। সাগের মাথা ঘুরতে থাকে, আর কিছুক্ষণ পর মাটিতে পড়ে যায়। তারপর আমরা আজয় ছবি আর তোমার নামের একজন এক্সিকিউশনারকে দেখি, আর তাদের সামনে তিনটা বড় বড় মনস্টার চলে আসে। কিন্তু আজাজের পাওয়ার অনেক বেশি হয়, আর এক আঘাতে এই মনস্টার গুলোকে শেষ করে ফেলে। আসলে তারা দুইজন হচ্ছে একে অপরের ভাই। বিষয়টা হচ্ছে ছোটবেলায় এই বান্দার মা বাবার মৃত্যু পরে সে কখনো কান্না করে নেয়। ভয়ানক ডাকাতদের সাথে মোকাবেলা করার পর সে তাদেরকে তার কন্ট্রোলে নিয়ে নেয়। আর অনেক ছোট
ছোট বয়সে তাদের লিডার হয়ে যায়। আর শিনোবির এক সামুরাইয়ের কাছে ধরা পড়ার পরে সে সিচুয়েশনকে অনেক তাড়াতাড়ি অ্যানালাইজ করে নিছে। তোমাকে একা পালিয়ে যাওয়ার জন্য বলে, যেন পরে তাকে এসে বাঁচাতে পারে। আর তোমা ইয়ামাদা ক্ল্যানে ঢুকে 1 মাসের ভিতরে তাদের গ্রুপের অফিসিয়াল সদস্য হয়ে যায়। আর 1 মাস পরে সে তার ভাই আজাচুবিকে মুক্ত করে নেয়। তারপরে আমরা আবার বর্তমানে ফিরে আসি। মনস্টারদের সংখ্যা বেড়েই চলেছে। আজাচুবি তার ভাই তোমাকে পালিয়ে যাওয়ার জন্য বলে এখান থেকে। আর ঠিক তখন একটা মনস্টার তোমার চুল ধরে ফেলে। আজাচুবি তার ভাইয়ের দিকে দেখে আর তাকে কোনো সাহায্য না করে পালিয়ে যায়। তোমার তার মনে ভাবতে থাকে যে সে তাকে একা ছেড়ে পালিয়ে কেন গেল। মনে হচ্ছে আমার ভাই আমাকে এর জন্য ছেড়ে দিয়েছে, কারণ আমি তার মতো মুশকিল পরিস্থিতিতে পড়তে পারি না। আমার মতন লোক এই দুনিয়ার শুধু একজন বোঝা। আর তখন আমরা দেখি আজাচুবি মনস্টারদেরকে তাদের হাতিয়ার দিয়ে মারতে থাকে। এর মানে সে তার ভাইকে একা ছেড়ে যায়নি, বরং একটা হাতিয়ারের জন্য গিয়েছিল, যেটা ইউজ করে মনস্টারদের শেষ করতে পারে। আর তখন একটা মনস্টার তার উপরে হামলা করে দেয়। তখন বলা হচ্ছে পাপ। বাকি মনস্টার গুলো তাদেরকে ঘিরে ফেলে। আর একজনকে আঘাত করা উচিত না। এটা দেখে তারা দুজন হতবাক হয়ে যায় যে মনস্টার বলতে পারে। ভাইয়া এই মনস্টার দেখে বলতে পারে, আচ্ছা এমনটা না তো এই জায়গা স্বর্গ না বরং হচ্ছে নরক, যেখানে আমাদেরকে আমাদের অপরাধের সাজা দেওয়া হচ্ছে। তখন আজাচুবি রেগে গিয়ে সব মনস্টারদেরকে মারতে থাকি। আমি সব বাজ জিনিস থেকে বিরক্ত হয়ে গেছি, যেটা আমার মন চাইবে সেটা করব। তারপরে আমরা একটা অতীত দেখি। আসলে তারা হচ্ছে একটা সামাদা ক্ল্যান থেকে, কিন্তু তাদের লর্ড একটা অপরাধ করে ফিরেছিল, আর এটার সাজা পরে গ্রামকে দেওয়া হয়েছে। আর তাদের বাবাকে মৃত্যুর সাজা দেওয়া হয়েছে। আর এতিম হওয়ার পর তারা দুজন চলে জীবন কাটাতে থাকে। তারপরে আমরা আবারও বর্তমানে ফিরে আসি। যদি আইল্যান্ডে মনস্টার থাকে তাহলে আমারও তো অবশ্যই হবে। আমি ভেবে নিচ্ছি আমরা দুজন মিলে সব মনস্টার সব ক্রিমিনালদেরকে মেরে ফেলবো, আর ওই অমরত থেকে আমরা নিজেরা পান করে নিবো। বেহুশ হওয়ার পর সাগের একটা ভয়ানক স্বপ্ন দেখে, যেখানে তার বাবাকে তাকে অদ্ভুত নজরে দেখতে থাকে, একদম কোনো মনস্টারের মতো। আর তখন সে জেগে যায়। তুমি পোকামাকড়ের বিষয়ের কারণে বেহুশ হয়ে গেছিলে, কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা এই গাছের ভিতরে একদিন সুরক্ষিত। বাইরে বের হয়ে সাগরি দেখে যে গায়েমারু সবার জন্য খাবার বানাচ্ছে। স্যান্টা কাপড় সেলাই করছে আর ইউজেরিয়া আরাম করছে। আমি জঙ্গল থেকে জিনিস খুঁজে খাবার তৈরি করেছি। যখন আমি খাবার বানানোর জন্য জিনিস খুঁজছিলাম, আমি দেখতে পাই আইল্যান্ডে সেই ফুলগুলো গজিয়েছিল, যেগুলো মরালটা শো থেকে বের হয়ে এসেছিল। পরে আমার মনে একটা প্রশ্ন আসে, আসলে যারা সামুরাই আইল্যান্ডে পাঠানো হয়েছিল তারা হঠাৎ করে কোথায় অদৃশ্য হয়ে গেল? আমার মনে হয় ওই সামুরাই ফুল হয়ে এখানে দাফন হয়ে গেছে। স্যান্টা তখন বলতে থাকে সে এখানে অদ্ভুত ধরনের মূর্তি দেখেছে, যা বৌদ্ধ ও তাওবাদী কালচারের সাথে মিলে যায়। যদি এই মূর্তি মানুষ বানিয়ে থাকে তাহলে হয়তো তারা এখন এখানে কোথাও বেঁচে আছে। এটা আমার সম্ভব। আইল্যান্ডে এই পোকামাকড় আর মনস্টার মানুষের জন্য অনেক ভয়ানক। এখানে ইকোসিস্টেম একদমই উল্টা পাল্টা। ওই মনস্টার গুলোকে দেখে মনে হয় কোনো মানুষের উপরে জানোয়ারের মুখ লাগানো হয়েছে। এই মনস্টার দেখা হচ্ছে আমরা মাছ খার এমনকি বুদ্ধ সম্পর্কিত অঙ্গ আছে, কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে তাদের প্রয়োজন অঙ্গ নেই। তুমি ঠিক বলেছ, ওদের কাপড় অদ্ভুত ধরনের, তারা বাস্তবতা থেকে অনেক দূরের মনে হয়, তাদের বোঝা অনেক কঠিন। এই অঙ্গ ছাড়া জীবিত থাকা মনস্টার মানে এই আইল্যান্ড অমরত্ব অবশ্যই আছে। চলো জলদি সেটা খুঁজে বের করে যেন আমি মুক্ত হতে পারি। এখন না, তার আগে আমাদের আইল্যান্ডের ইকোসিস্টেম বুঝতে হবে। এই জন্য আমাদের জানতে হবে এই মনস্টার কোথায় আর কিভাবে থাকে। অমরত্ব খুঁজে পাওয়ার এটাই সঠিক পদ্ধতি। যখন বা সন্ধ্যা হয়ে যায় তখন দিন যে সাগরীকে বলতে থাকে, তোমার উচিত এখন নৌকা করে গ্রামে ফিরে যাও। তোমার ফরজ যে তুমি ইয়ামাদা ক্ল্যানে পরে ওয়ারিসের সাথে বিয়ে করো। তুমি সমানে চিন্তা করো না, আমি তাকে বুঝিয়ে বলবো। এখানে থাকা তোমার জন্য অনেক বিপজ্জনক। প্লিজ আমার কথা মেনে নাও আর এখান থেকে চলে যাও। কিন্তু সাগরী মিশন পূর্ণ করতে চায়। তোমার কাছে গালমারুকে মারার শক্তি নেই পাচ্ছি, তোমার নিজের তলোয়ার নেই, তুমি অন্য কারো তলোয়ার নিয়ে রাখেছো। একজন সামরের তলোয়ার হলো তার সম্মান। তুমি আমাদের ক্লানের সম্মান অলরেডি হারিয়ে ফেলেছো। তুমি শুধু তলোয়ার চালাতে পারো, যুদ্ধ করতে না। এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। তুমি আইল্যান্ডের জন্য তৈরি না। তখন স্যান্টা এসে বলে, আচ্ছা তাহলে কি তোমার সত্যি মনে হচ্ছে ফিরে যাওয়া সহজ হবে? মিশনে পাঠানো একজন সামুরাই জীবিত ফিরে আসেনি। আমার মনে হয় না নৌকার সাহায্যে আমরা আইল্যান্ড থেকে পালাতে পারবো। তারপর আমরা দেখি তেনজার নোরোগায় নৌকা নিয়ে পালানোর চেষ্টা করছে। আরে ব্রো, এসব করে কোনো লাভ নেই। তুমি যদি আমি বেঁচে যাই তারা আমাকে মেরে ফেলবে। আরে ইয়ার, তুমি চিন্তা করো না, আমি সুগনের সাথে কথা বলে তোমার শাস্তি নিয়ে দেবো। তখন তার একটা জাহাজ দেখতে পায়। কাছে গিয়ে দেখে জাহাজটা ভাঙচুরা ধ্বংসস্তূপ। এগুলো সেই সব জাহাজ যারা ইয়ারডেন থেকে পালানোর চেষ্টা করেছিল। হঠাৎ তারা কাউকে দৌড়াতে দেখে। তেনজা তলোয়ার বের করে ফেলে। তখনই সমুদ্রের ভেতর থেকে অনেকগুলো টেন্টিকেল বের হয়ে আক্রমণ করে। তাদের নৌকা ভেঙে টুকরা টুকরো হয়ে যায়। তারা মনস্টারের সঙ্গে লড়তে লড়তে কোনোভাবে পালিয়ে বাঁচে। নোরোগায় মনে মনে ভাবে, আরে ব্রো, মনে হচ্ছে আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। এবার আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। তলার হাতে কিছু লোক নোরোগায়
নুরুগাইকে বলে, হে বাচ্চা, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, তুমি কি আমাদের তোমার গ্রামে নিয়ে যেতে পারবে? মানবিকতার কারণে নুরুগাই তাদের সাহায্য করতে রাজি হয়। কিন্তু তারা ছিল শকুনের সামুরাই, যারা আদিবাসীদের মেরে ফেলতে এসেছে। তারা গ্রামের লোকেশনের জন্য নুরুগাইকে বন্দি করে ফেলে। নুরুগাই অনুতপ্ত হয়, সব তার ভুল হয়েছে, আমার কারণে হয়েছে, আমি তাদের গ্রামে নিয়ে এসেছি, আমি তাদের মৃত্যুর জন্য দায়ী। তখন তেনজা তার কাছে এসে বলে, এই ছেলে, আমি তোমাকে বাঁচাতে পারি, যদি তুমি এই মিশন কমপ্লিট করতে পারো তাহলে সরকার তোমাকে মাফ করে দেবে। আমি চাই না একজন নির্দোষ বাচ্চার জীবন চলে যাও। নুরুগাই দ্বিধায় পড়ে যায়, সে কি গ্রামের জন্য বাঁচবে না নিজের পাপের শাস্তি ভোগ করবে। পরে আবার বর্তমান সময় ফিরে আসে, সামনে একটি এক্সিকিউশনারকে দেখে যে একদম জীবন্ত লাশ হয়ে গেছে। ওটা কিশোর, যে পালিয়ে গিয়ে বিজিএমআই খেলতে চেয়েছিল। তখন টেন্টিকেল গুলো চারদিক থেকে ঘিরে ফেলে। কিশোর লাশ দেখে নুরুগাই তার দাদার কথা মনে পড়ে। ব্রো, তুমি এখান থেকে চলে যাও, আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। চুপ করো, আমি তোমার বাজে কথা শুনতে চাই না, শুধু বলো তুমি বাঁচতে চাও কি না। নুরুগাই দাদার সাথে কাটানোর সময় কোনো মনে করে বলে, আরে ব্রো, আমি বাঁচতে চাই, আমি আমার গ্রামে ফিরে যেতে চাই। তখন তেনজা তাকে একটা তলোয়ার দেয়, সেখানে একটা নৌকা আছে, আমাদের যেভাবেই হোক ওখানে পৌঁছাতে হবে, তুমি কি তৈরি? তারা দুজন মনস্টার থেকে বেঁচে কোনোভাবে আইল্যান্ডে ফিরে আসে। চারদিক থেকে বাতাসের স্রোত আইল্যান্ডের দিকে আসছে। ব্রো, এখান থেকে বেঁচে ফেরা মুশকিল না অসম্ভব, মনে হচ্ছে আমরা আইল্যান্ডে ফেসে গেছি। জাহাজগুলো ভাঙচুর আইল্যান্ডকে ঘিরে রেখেছে, আর আমরা যখন এসেছি তখন সবকিছু ছিল না। এর মানে আইল্যান্ড থেকে বের হওয়ার রাস্তা অবশ্যই আছে, শুধু সেটা খুঁজে বের করতে হবে। তারা নিজেদের শরীর থেকে রক্ত দিয়ে ফেলে। তিনজন জানতে পারে নুরুগাই আসলে একজন মেয়ে। আরে ওই কাপড় পরিলাম নিজের, হ্যাঁ, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সাথে খুঁজে বের করতে হবে। এই জায়গাটা অনেক ভয়ানক, সামনে কি মনস্টারের মোকাবেলা করতে হবে জানা নেই। এদিকে স্যান্টা সাগরিকে বলে, সেই দিন যে কোথাও সাথে একমত, কিন্তু গামিমারকে থামানোর জন্য আমাদের তোমার দরকার আছে। আমার মনে হয় গামিমারও অনেকটাই বদলে গেছে, হয়তো এসব কিছু তোমার কারণে। কিছুক্ষণ পর রাত হয়, গামিমারও পাহারা দিচ্ছিল। এখন সাগরের বেলা অপরাধীদের উপর নজর রাখার। তখন গামিমারও তাকে ধন্যবাদ জানায়, তুমি আমাকে শান্ত থাকতে অনেক সাহায্য করেছেন, যদি আমি তাড়াহুড়ো করতাম তাহলে হয়তো আজকে আমি জীবিত থাকতাম না। আমার স্ত্রীর সাথে এক দীর্ঘ সুখী জীবন কাটাতে চাই। যদি ইঙ্গাকাকুর গ্রামের নিনজারা আমাকে আটকাতে আসে, এবার আমি আর পালাবো না, আমি লড়বো। পরদিন সকালে দেনজি সাগরিকে জাহাজ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু সাগরি মানা করে দেয়। তোমাদের সময় মনে হয় মেয়েরা সুন্দর সংখ্যা সন্তান জন্ম দেওয়ার জন্য, অন্যদের তো ছেড়ে দাও। এমনকি আমার বাবা পর্যন্ত আমাকে একই চোখে দেখতো। যদি আজ আমি ফিরে যাই তাহলে সমাজ আফসোস করে যাব। আমাকে একজন নারী, একজন সামুরাই হিসেবে দেখো। আমি স্বীকার করে আমি অনেক কিছু পারি না, কিন্তু আমি পিছু হাঁটবো না। আমি আমার মতো জীবন কাটাতে চাই, প্লিজ আমাকে বোঝার চেষ্টা করুন। কিন্তু দেনজি তার কথা শুনে না, সে তলোয়ার বের করে হামলা করে। সাগরি চোখের বলকে তার তলোয়ার কেটে নেয়। বোকামি, একজন সামুরাই, তোমরা তার প্রাণ এটা ফেরত দাও। তখন আমরা দেখি রুকুকা পিছন থেকে হামলা করে, আর দেনজি দূরে গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয়। তারপরে আমরা রুকুকার ছোটবেলার অতীত দেখি, যেখানে দেখি সে তার মালবার পুরো গ্রামের মানুষদের মেনে ফেলেছে। আর বর্তমানে দেনজির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, এখন তার বাঁচা অসম্ভব। রুকুকা যখনই সাগের উপরে হামলা করতে আসে, ঠিক তখনই গাবিমারু তাকে লাথি মেরে দূরে ফেলে দেয়। মাস্টারটা কি আর আমার হামলার উপর কাজ কেন করলো না? আর তার চোখ কতটা ভয়ানক, মনে হচ্ছে আমার কাছে আর কোনো রাস্তা বেঁচে নেই, এখন আমাকে তাকে জানে মেরে ফেলতে হবে। কিন্তু গাবিমারু বুঝতে পারে না সে তাকে কিভাবে হারাবে। তখন তার সিনোবির 9 নম্বর নিয়ম মনে পড়ে, নিজের শত্রুর শক্তি আর দুর্বলতা খুঁজে বের করো। রুকুকা তখন আস্তে একটা গাছ উপড়ে ফেলে আর গাবিমারু উপরে হামলা করে। গাবিমারু ইউজিহার কাছে সাহায্য চায়। আমার কাজ হচ্ছে লড়াই করা, আর আমার কাজ তথ্য জয় করে, এই জন্য এই লড়াই আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি না। রুকুকার এত বড় বড় হাত দেখে গাবিমারু বুঝে যায় তার কাছে যাওয়া যাবে না, সে মারা যাবে। গাবিমারু দূর থেকে পাথর ছুঁড়ে হামলা করে, কিন্তু এতে রুকুকার কিছুই হয় না। গাবিমারু তার কাপড় স্টিল ব্লেডের মতো ব্যবহার করে আক্রমণ করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এদিকে সাগেরি কাপড় ব্যবহার করে দেনজির রক্ত বন্ধ করার চেষ্টা করতে থাকে। এসবের কোনো ফায়দা নেই, আমি খুব তাড়াতাড়ি মরতে চলেছি, আমাকে ছেড়ে দাও, এখান থেকে চলে যাও। কিন্তু সাগেরি যেতে রাজি হয় না, কারণ সে তার সিনিয়রকে এভাবে মরতে দিতে পারে না। তুমি কতটা অদ্ভুত, কিছুক্ষণ আগে তুমি একজন পুরুষের মতো আমার সঙ্গে লড়াই করছিলে, আর এখন মেয়েদের মতো কাঁদছে। এটা না ওইটা ধরো, একজন ওয়ারিয়ারের জন্য তার তলোয়ারই তার প্রাণ, আর আমি আমার প্রাণ তোমাকে দিচ্ছি। সাগেরি, রুকুকা হয়তো আজনকে মেরে ফেলেছে, যদি তুমি একজন যোদ্ধা হও তাহলে আমি তোমাকে পালাতে বলবো না। সাগেরি, ইয়ামাদা, আমার তলোয়ার ধরো আর রুকুকার মাথার শোল থেকে আলাদা করে দাও। আমি মনে মনে ভাবতে থাকি, যদি এটা 2 বনাম 1 হতো তাহলে হয়তো তাকে হারানো যেত। দেখে সাগেরি রুকুকার একটা আঙুল কেটে ফেলে। মানুষের 2টা হাড়ে মাঝখানে আঘাত করা হয়, তাহলে বড় থেকে বড় মনস্টারকে হারানো যায়। স্যান্টা ইউজিরিহাকে বলে তাদের সাহায্য করে দেনজিকে বাঁচানোর চেষ্টা করে।
করা উচিত। এখন অনেক দেরি হয়ে গেছে, চুপচাপ বসে থাকো আর তামাশা দেখো। মূল্যে আমরা এখান থেকে পালিয়ে যাবো। গাইমার ও সাইয়ের সিদ্ধান্ত নেয় যে মনস্টারকে হারানোর জন্য তার গলা কাটা ছাড়া উপায় নেই। তুমি পায়ে হামলা করো আর তাকে নিচে ফেলার চেষ্টা করো, তারপর আমি ভয়ানক হামলা করে তাকে শেষ করে দেবো। কিন্তু সাগের এই হামলার পরে তার পায়ে একটু আঘাত লাগে না। রূপকা গাবিমার উপরে হামলা করতে যায়, কিন্তু গাবিমারও তার আক্রমণ প্রতিহত করে, কিন্তু এতে গাবিমার পা মুচকে যায়। এই পাওয়ার লেভেল দেখে গাবিমারও আতঙ্কিত হয়ে যায়। মনে হচ্ছে নড়াচড়ার কারণে তার হাড়ের মাঝের ফাঁকটা কমে যাচ্ছে, এভাবে তাকে নিচে নামানো অসম্ভব। গাবিমারু তারা বুঝতে পারে না কিভাবে তাকে হারাবে। তখন রূপকা ক্ষুধার্ত হয়ে এত জোরে চেঁচায় যে সবার কানে পর্দা ফেটে যেতে পারে। সে গাবিমারুর উপরে হামলা করে এবং গাবিমারু রক্তাক্ত হয়ে পড়ে। আর হামলা করার সময় সাগরের সামনে সে গাবিমারুকে রক্ষা করে। সাগরে তখন মৃত্যুকে সামনে থেকে দেখে, সে নিজের মন শান্ত করে ও গড লেভেল স্কিল ব্যবহার করে তার হামলা থামিয়ে দেয়। এটা দেখে গাবিমারু অভিভূত হয়ে যায়, যেহেতু তার আসল শক্তি চায় সে আমাকে চিলে দেখিয়েছিল। ইয়ামাদা ক্ল্যানে সাগের র্যাঙ্কিং 12, কারণ সে একজন মেয়ে, কিন্তু যদি শুধু তলোয়ারবাজ হিসেবে বিচার করা হয় তাহলে সাগের নাম্বার 1। এদিকে দেনজি ভাবে আমি একজন ওয়ারিয়ার, কিন্তু এই মেয়েটার কাছে কোনো যুদ্ধের অভিজ্ঞতা নেই, তাও সে নিজের বন্ধুদের বাঁচানোর জন্য যা কিছু করা করতে পারে, কিন্তু শয়তানের সাথে লড়াই করতে পারবে। সাগের রূপকার উপরে অনেকগুলো হামলা করে, যখন সে মাটিতে পড়ে যায় তখন সাগের তাকে মারতে যায়, কিন্তু রূপকা ব্যাঙের মতো পিছনে লাফিয়ে সরে যায়। তখন তাকে হারাতে হলে গাবিমারুকে তার ভয়ঙ্কর হামলা সাইকিক ব্লেজ ব্যবহার করতে হবে। ইউজিরিহা বুঝতে পারে এবার বড় কিছু হতে যাচ্ছে। পাঠিয়ে যা, শুনেছো তুমি? গাবিমারু রূপকার উপরে আগুনে পাথর আর গাছ ছুড়ে মারে, পুরো জঙ্গলে আগুন লেগে যায়। কাঠের দোয়া রূপকা শরীরের মধ্যে ঢুকে পড়ে। কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সাথে মিশে তার শরীর থেকে অক্সিজেন কমিয়ে দেয়। রূপকা নিঃশ্বাস নিতে পারে না, লম্বা হওয়ার কারণে সে কিছু দেখতে পায় না। ধোয়ার থেকে বাঁচতে সে নিচে মাটিতে বসে পড়ে। তখনই গাবিমারু তার হাত ধরে ফেলে। আমি তাকে বেশি সময় আটকাতে পারবো না, চললে তার গলা কাটো। সাগেরি নিজেকে শান্ত করে একটা লম্বা শ্বাস নেয় আর রূপকার উপরে হামলা করে। রূপকা সাগেরি দেখে নিজের মা বাবার কথা মনে পড়ে, নিজেকে প্রশ্ন করে আমি এত ক্ষুধার্ত থাকে কেন? কেউ আমার সঙ্গে খেলাধুলা করে না কেন? কেউ আমাকে ভালোবাসে না কেন? কেউ তোমাকে ঘৃণা করে না? যারা করতো তারা সবাই মরে গেছে, আর এখন তুমিও গভীর ঘুমে চলে যাবে। আমি প্রার্থনা করবো তোমার আত্মা যেন শান্তি পায়। এভাবে রূপকার পরিসমাপ্তি ঘটে। জঙ্গলে আগুন এত তীব্র ছিল যে সেখানে থাকা বিপদের চেয়ে কম কিছু না। সাগেরি তার সাথের মৃত্যুর সুখ পর্যন্ত পালন করতে পারে না, কারণ এখন তাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে। জঙ্গলে আগুন লাগার কারণে সাধারণভাবে সব পশু পালিয়ে যায়, কিন্তু এখানে থাকা মনস্টার আগুনের দিকে এগিয়ে যায়। গাবিমারুর মাথায় একটা বুদ্ধি আসে, যেখান থেকে এই মনস্টার গুলো আসছে এখন আমাদের সেদিকে যাওয়া উচিত। কি জানে আমরা হয়তো অন্য রাস্তা পেয়ে যাবো। কিছুক্ষণ দৌড়ানোর পর তারা ইউজিরি আর স্যান্টাকে দেখে। তারা কিছু দেখে হতবাক হয়ে গেছে। কাছে গিয়ে দেখে নিচে একটা গ্রাম আছে। যদি এটা সত্যি সিনচুন কি হয় তাহলে এই গ্রামে নিশ্চয় সন্ন্যাসীরা থাকবে। এরপর আমরা আজাজবে আর তোমাকে দেখি, তারা মনস্টার মেরে তাদের রক্ত পান করছিল। তুমি কি সন্ন্যাসীর কথা বলছিলে? এরা কারা? সানজিন ফিলোসফি একাডেমি এটাও এক ধরনের সন্ন্যাসী যাদের কাছে আধুনিক শক্তি থাকে। শোনা যেত সিনচিনকে ওদের সন্ন্যাসীরা থাকতো না, যে শুধু মনস্টার। আচ্ছা তাহলে এতটুকু বিষয়, তাহলে আমি সন্ন্যাসীকেও মেরে তার রক্ত পান করবো। তখন আজাজবে আশেপাশে অন্য কারো উপস্থিত টের পায়। কাছে গিয়ে দেখে গাছের উপরে দুজন অদ্ভুত ধরনের মানুষ দাঁড়িয়ে আছে। তাদের নজর তোমার আজাজবের দিকে। হলুদ রঙের মেয়েটি জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? তুমি কি এটা জিজ্ঞেস করা? এই কথা শুনে মেয়েটি পুরুষে রূপান্তরিত হয়ে যায়। আচ্ছা তাহলে এই কথা, মনে হয় তোমাকে মৃত্যুর খেলা দেখাতে হবে। এরপর আমরা গাবিমারুকে দেখি। গ্রামের সন্ন্যাসী থাকুক বা দানব, প্রশ্ন হলো তারা আমাদের বন্ধু নাকি শত্রু। এদিকে একটা ছোট বাচ্চা গাছের পিছনে লুকিয়ে গাবিমারুর কথা শুনছিল, কিন্তু গাবিমারু সেটা বুঝে ফেলে এবং তার পিছনে। যখনই গাবিমারু তার হরির সরিয়ে ফেলে তখনই গাছের মতো এক দানব তাকে আক্রমণ করতে আসে। এই মেয়েটিকে ধরা দরকার হতে পারে, সেই দ্বীপ সম্পর্কে কিছু জানে। এই কথা বলে গাবিমারু সেই গাছ দানবকে একটি লাথি মারে এবং আবার মেয়েটির পিছনে ধাওয়া করে। সাগেরিও গাবিমারুর পিছনে যায় এবং সেই দানবকে পিছনে রেখে তারা এগিয়ে যায়। ইউজিরিহা স্যান্টা চশমা খুলে একটি ওষুধ বের করে খেয়ে নেয়। আমাকে একটুখানি নিনজা কৌশল ব্যবহার করতে হবে, আমি চাই না তুমি সেটা দেখো। এদিকে মেয়েটি টাজনের মতো জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াতে থাকে। আমার মনে হয় তুমি এই জায়গায় ভালোভাবে চেনো, তোমার সাথে কথা বলতেই হবে। কিন্তু যখনই গাবিমারু তাকে ধরার চেষ্টা করে মেয়েটি হঠাৎ করে তাকে মাটিতে উল্টে ফেলে দেয়। এটা দেখে গাবিমারু হতবাক হয়ে যায়, এত ছোট একটি বাচ্চা কিভাবে তাকে এভাবে ফেলে দিল। সাগেরি তখন মেয়েটিকে বলে আমি তোমাকে আঘাত করতে চাই না, প্লিজ থেমে যাও। কিন্তু সেই বাচ্চা হঠাৎ করে ভয়ানক একটি ঘুষি মারার চেষ্টা করে সাগেরের উপর, কিন্তু গাবিমারু মাঝখানে এসে থামিয়ে দেয়। ঘুষির শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে গাবিমারু প্রায় অচেতন হয়ে পড়ে, কিন্তু সে জানায় তাকে তার স্ত্রীর কাছে ফিরে যেতে হবে এবং এই জন্য এই মিশন যে কোনো মূল্যে সম্পূর্ণ করতে হবে। গাবিমারু গাছের ডাল ব্যবহার করে মেয়েটিকে গাছে ঝুলিয়ে ফেলে। আমি শুধু আমারত্ব হচ্ছে, বেশি দৌড়াদৌড়ি করলে তোমাকে মেরে ফেলবো। গাবিমারু হুমকি শুনে মেয়েটি কান্না করে দেয়। সাগেরি তাকে নিচে নামিয়ে শান্ত করার চেষ্টা করে। এদিকে ইউজিরিহা এবং স্যান্টা সেই গাছ দানবটিকেও পরাজিত করে। গাবিমারু মেয়েটির কাছে অমরত্ব সম্পর্কে জানতে চায়, কিন্তু সে কান্নাই থামায় না। এমন সময় গাছ দানবটি বলতে শুরু করে দয়া করে ওকে আমাকে দাও, আমি তোমাদের সেই গ্রামে নিয়ে যাবো যেখানে অমরত্ব আছে। আমরা তোমাকে কেন বিশ্বাস করবো? এটা তোমার কোনো ফাঁদও হতে পারে। তার চেয়ে মেয়েটিকে জিজ্ঞেস করি
ওই গ্রামে গোসলের ব্যবস্থা আছে। এটা শুনে ইউজুরিয়া সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তবে সাগরের সন্দেহ এখনো কাটেনি। গাইমারও লক্ষ্য একটাই, অমরত্ব। যদি সে আমাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করে তাহলে আমি তাকে হত্যা করবো। কিছু সময়ের মধ্যে তারা পৌঁছায় সেই গ্রামে, যেটা একেবারে কবরস্থানের মতো। 1000 বছর আগে জায়গাটা এমন ছিল না। সে সবাইকে তার ঘরে নিয়ে যায়। ঘরের ভিতরে সাজসজ্জা দেখে গাইমার মনে নানা প্রশ্ন জেগে ওঠে। ইউজুরিয়া সরাসরি গোসল করতে চলে যায়। সাগরে তার উপর নজর রাখতে থাকে। গরম পানি দেখে সাগরও ডুবে যায় গোসলের জন্য। এদিকে দানবটি সবাইকে খাবার ও পানি দেয়। তিনটা তা দেখে লোভে পড়ে যায়। আর একটু নিজেকে কন্ট্রোল করতে জানে এই খাবারের বিষ আছে কিনা। সে সরাসরি দানবকে জিজ্ঞেস করে, আমি এই দিবার মুহূর্ত সম্পর্কে সব জানতে চাই, এবং বলে তুমি আর এই মেয়ের মধ্যে কি সম্পর্ক। গোসল শেষে সবাই খাবার টেবিলে বসে। তোমরা মানুষ হিসেবে অনেক কিছু জানো না। এই দ্বীপে এক গডের বাস রয়েছে। সত্যি কি অমরত্ব বলে কিছু আছে? হ্যাঁ, সত্যি আছে। আমরা তাকে ট্রেন বলি। তাহলে সেটা কোথায় পাওয়া যাবে? এই দ্বীপকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 ইসে, যেখানে বৃষ্টি হয়। 2 হোচো, যা গ্রামের এলাকা। এবং 3 সবচেয়ে গভীর, হুরাই, যেখানে অমরত্ব লুকানো আছে। এটা শুনে গাবিমার উপর আশা জায়গা মিশন সম্পূর্ণ করা। তুমি কি নিজে কখনো অমরত্ব দেখেছো? আমি কিভাবে বিশ্বাস করবো তুমি সত্যি বলছো? যখন তোমার দেখা হবে টেনজনের সঙ্গে, তখন তুমি নিজেই বুঝে যাবে। এদিকে আজাচবি টেনজনকে 2 টুকরো করে ফেললো। সে আবার নিজেকে পুনরুদ্ধার করে। তুমি এখনো টেনজনের শক্তি আসল রূপ দেখোনি। সে এমন এক শক্তি বহন করে যার সামনে কেউ তাড়াতে পারে না। এই দ্বীপে যারা পা রেখেছে কেউ ফিরে যেতে পারেনি। এটা তোমাদের শেষ ইচ্ছে হতে চলেছে। গাবিমারও তার তলোয়ার বের করে বলে, তুমি কি বলতে চাও এখান থেকে কেউ জীবিত ফিরে যেতে পারবে না? আমি না তোমার শত্রু না বন্ধু, আমি শুধু সত্যিটা বলছি। টেনজন অপরাধীদের শাস্তি দেয়, কিন্তু এখানে মৃত্যু মানে সাধারণ মৃত্যু না, বরং তারা একটা ফুলে রূপান্তরিত হয়ে যায়। তাদের নিচ থেকে গাছের ডাল উঠে এসে আজাচবিকে পেঁচিয়ে ধরে। তখন তার চোখ খুলে যায়। রাজদানব তার হাত ভেঙে আবার নিজে নিজে গজিয়ে তুলে, যেন বোঝাতে চায় যে তার মধ্যে সে গডের তো আছে। আমার নাম হুকার, মেয়েটার নাম মেয়ে। আমরা এখানে 1000 বছর ধরে আছো। এই দ্বীপের নাম সিনচিং কেও। এখানে মানুষের ভাগ্য গডের হাতে। তার অনুমতি ছাড়া এখান থেকে বের হওয়া অসম্ভব। গাবিমার ও সাগরের বাইরে বেরিয়ে আসে। গাবিমার, তোমার কি মনে হয় আমরা তার কথা বিশ্বাস করতে পারি? মনে হয় না সে মিথ্যা বলছে, শুধু টেনজেন ছাড়া। স্যান্টার মতে টেনজেন হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী সন্ন্যাসী। সে হোরাতে বা সমরত্ব পাহারা দেয়। অনেক রহস্য আছে যেগুলো আমাদের উন্মোচন করতে হবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, সে কি আমাদের অমরত্ব পেতে দেবে? সেটা জানার জন্য আমাদের হোরায় যেতে হবে। যখন গাবিমারও অসমে যায়, সে দেখে মেয়ে সেখানে গোসল করছে। কিন্তু গাবিমারও বিব্রত না হয়ে কাপড় খুলে ফেলে। ভেবে নেয় তার গ্রামের ছেলে মেয়ে একসাথে গোসল করে। যাই হোক, এসব নিয়ে চিন্তা করার সময় নেই। সাগরে দেখে মেয়ের গায়ে গভীর ক্ষত চিহ্ন আছে এবং তার চুল এলোমেলো। সে তাকে গোসল করাতে সাহায্য করে। কি অলস লোকজন, আমরা এমন ভয়ঙ্কর জায়গায় আছি অথচ কেউ চিন্তা করছে না। দিয়ে গাবিমারও মনে পড়ে তার স্ত্রীর কথা। প্রথম যুদ্ধের জন্য খুব গুরুত্বপূর্ণ। গাবিমারও পরিষ্কার না থাকলে তুমি যুদ্ধে দুর্বল হয়ে পড়বে। শান্ত হয়ে গোসল করো আর বিশ্রাম নাও। তুমি সবসময় আমার জন্য সুন্দর থাকবে। তোমার মুখের আঘাত মুখে রাখার দরকার নেই। এই কথা শুনে তার স্ত্রী খুশিতে কাঁদতে শুরু করে। আমরা আবার বর্তমানে দৃশ্যে ফিরে আসি। গাবিমারও মেয়েকে বলে, তোমার ক্ষত লুকানোর দরকার নেই। আমি একজন মেয়েকে চিনি যার শরীরে এমন ক্ষত আছে, কিন্তু আমি আমার জীবনে তার থেকে সুন্দর আর কাউকে দেখিনি। এরপর আমরা ইয়ামাদা ক্ল্যানের সামুরাই তেনজার ফ্ল্যাশব্যাক দেখি। তেনজা তার অতীতে একেবারে ভবঘুরে ও দরিদ্র জীবনে বাস করত। তার পিতামাতা ছিলেন খুবই গরিব। সমাজের মানুষ তাকে অপমান করত, তুচ্ছ তাচ্ছিল্য করত। জীবনের প্রয়োজনে তেনজা প্রায়শই মানুষকে মারত কেবল একটু খাবারের জন্য। একদিন সে কিছু সজম্যানের মুখোমুখি হয়ে পড়ে। তাদের সাথে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। সেই সময় ইয়ামাদা ক্ল্যানের একজন সামুরাই তেনজার প্রতিভা দেখে তাকে নিজের সাথে নিয়ে নেয়। এরপর আমরা বর্তমান দৃশ্যে ফিরে আসি। আমরা দেখি তেনজা ও নোরোগাই দ্বীপের কিনারে ঘুরে বেড়াচ্ছে। তারা কোনোভাবে দ্বীপ থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বেড়ার চেষ্টা করে, কিন্তু কিছুই খুঁজে পায় না। ঠিক তখন এক অদ্ভুত মেয়ে সেখানে উপস্থিত হয়। এই মেয়েটা কি? সে কি আকাশ থেকে নেমে এলো নাকি? এই জঙ্গল অনেক শব্দ হচ্ছে, আমি অনেক রাক্ষসের লাশ দেখতে পাচ্ছি। এসব কি তুমি করেছো? এরপর হঠাৎ মেয়েটি এক ছেলের রূপ ধারণ করে। তাদের চোখের সামনে এই রূপান্তর ঘটে। তারা ভয় পেয়ে পালাতে শুরু করে। পালিয়ে কি হবে? পালিয়ে কোনো লাভ নেই। সে আলগা করে তেনজাকে ছুঁয়ে দেয়, কিন্তু সেই স্পর্শ এতটাই শক্তিশালী যে তেনজা দূরে ছিটকে পড়ে। এরপর সে নোরোগাইয়ের উপর হামলা চালায়। মানুষ হয়েও তুমি বেশ দ্রুত গতির। তেনজা, তুমি কি ঠিক আছো? ঠিক তখনই তেনজা তলোয়ার দিয়ে টেনজনের চোখে আঘাত করে। নোরোগাই, যখন আমি সিগন্যাল নেবো তখনই আমরা পালাবো। ওকে হারানো সম্ভব নয়। তুমি চুপচাপ পালিয়ে যাবে, ঠিক আছে? এদিকে দেখা যায় টেনজিনের চোখ কয়েক সেকেন্ডের মধ্যে আবার ঠিক হয়ে যায়। তেনজা আবার আক্রমণ চালায়। তার হামলায় টেনজিনের হাত পা এবং গলা কেটে যায়। তেনজা ও নোরোগাই তখন দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু সে মেয়ে সত্তা কাটা গলা সহ দৌড়াতে থাকে, যেন গলা আবার শরীরের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। ঠিক তখন একটি তলোয়ার এসে তার গলা কেটে দেয়। আমরা দেখে সেই তলোয়ার ছুড়ে দিয়েছি ইয়ামাদা ক্ল্যানের সামুরাই শিওন। তেনজা, এখান থেকে পালাও। দৌড়াতে দৌড়াতে নোরোগাই জিজ্ঞেস করে, এই লোকটা কে? উনি আমার মাস্টার শিওন।
কিন্তু উনি তো অন্ধ, অন্ধ হয়ে উনি এত দ্রুত কিভাবে দৌড়াচ্ছেন? আমার মাস্টার শিওনের গন্ধ শুকার ক্ষমতা অসাধারণ, তিনি আমাদের প্রাণ বাঁচিয়েছে। তারা তিনজন শেষমেশ সেই মেয়েটির কাছ থেকে পালাতে সক্ষম হয়। তেনজান নুরুগাইকে বলে চলে তো আমার শিমনি শিখিয়েছেন, তিনি ইয়ামা দেখলেন র্যাঙ্ক 4-এ, মাত্র তিনি আমার জীবনের দৃশ্য দেখিয়েছেন। তাহলে তেনজা তুমি ভুলভাবে তলোয়ার চালাচ্ছিলে। মাস্টার মাফ করুন, আপনি এখানে একা এসেছেন? আমার কাজ শেষ হবার পর আমি এই দ্বীপ ছাড়তে চেয়েছিলাম, কিন্তু কোনো রাস্তা পাচ্ছিলাম না। অনেক খুঁজে অবশেষে এক জায়গায় একটা রাস্তা পাই। সেই জায়গাটা অদ্ভুত অনুভূতির ছিল, তাই ভাবলাম যারা পালাচ্ছে আমি তাদের সঙ্গেই যাই। তাহলে আমরা আপনার সাথেই যাব। সব ঠিক আছে, কিন্তু এই মেয়েটা তো একজন অপরাধী, এখনো পর্যন্ত তুমি তাকে হত্যা করোনি কেন? আমার সঙ্গে থাকা অপরাধী আমায় ফাঁসানোর চেষ্টা করেছিল, আমি সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলেছি। সে একজন ছোট্ট মেয়ে, সে আজ পর্যন্ত কোনো অপরাধ করেনি। নিজে নিজে চলতে পারে না, তুমি নিয়ম ভেঙেছো, তোমার কারণে ইয়ামা দেখলেন বিপদের মুখে পড়তে পারে। আপনি আমায় তলোয়ার চালাতে শিখিয়েছেন। মুরুগা একজন মানুষ, তার অধিকার আছে স্বাধীনভাবে বাঁচা। আমি জানি আপনি একজন দয়ালু মানুষ, অনুগ্রহ করে তাকে ক্ষমা করো। আচ্ছা, এত অনুরোধ করছেন যখন তোমার কথা মেনে নিলাম। তারা সবাই পালানোর পরিকল্পনা করতে থাকে, ঠিক তখনই সে মেয়েটি আবার তাদের সামনে এসে হাজির হয়। তোমরা আগে ভাবছো আমি দুর্বল, এখন এই দেখো তোমাদের ক্ষমতা। শিওন তেনজাও নুরুগাইকে মেয়েটির কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে চেষ্টা করেন, কিন্তু মেয়েটির এক হামলায় শিওনের গলায় গভীর কাট লাগে এবং প্রচন্ড রক্ত ঝরতে থাকে। তেনজা মেয়েটির উপরে হামলা চালায়, কিন্তু তার সব আক্রমণ মেয়েটি সহজে ডজ করে ফেলে। তোমার এই হামলা আমার উপর কোনো কাজের না, আমি এসবের প্রতি অভ্যস্ত। ট্যাং হওয়ার জন্য তোমাকে জীবিত রাখা জরুরি ছিল, কিন্তু তুমি এখন খুবই বিরক্তকর, তাই এবার আমি তোমাকে মেরে ফেলবো। তেনজা আবারও মেয়েটির উপরে হামলা চালায়, কিন্তু কোনো ফল হয় না। মেয়েটি পাল্টা আক্রমণে তেনজা গুরুতর আহত হয়। মনে হচ্ছে আমি মরতে যাচ্ছি, কিন্তু আমি তাদের দুজনকে বাঁচাতে হবে। এই ভাবনায় তেনজা ঘুষি ও লাথি মারতে থাকে, তবে মেয়েটি আরো একটি আক্রমণে সে আরো ভয়ঙ্কর ভাবে আহত হয়ে যায়। তোমরা এখান থেকে পালিয়ে যাও, আমি ওকে আটকে রাখছি। কিন্তু এত বেশি রক্তক্ষরণ হয় যে তার মুখ থেকে আর কোনো আওয়াজ বের হয় না। সে অনেক চেষ্টা করে কিছু বলতে পারে না। শিওন রেগে গিয়ে মেয়েটির দিকে এগিয়ে যায়। না, আপনারা চলে যান। শিওন মেয়েটিকে না মেরে নুরুগাইকে নিয়ে পালিয়ে যান। তেনজা একাই লড়াই করতে থাকে। মাস্টার, আমাকে ক্ষমা করে দেবেন। নুরুগাই সবসময় হাসি খুশি থেকো, অনেক কিছু অর্জন করতে পারবে। নুরুগাই কাঁদতে কাঁদতে শিওনকে বলে, তুমি তাকে বাঁচালেন না কেন? তিনি কি আপনার ছাত্র নন? সে আমার ছাত্রের চেয়ে অনেক বেশি কিছু ছিল। সে আমাদের বাঁচাতে নিজের জীবন দিয়ে দিয়েছে। আমি তার এই বলিদান বৃথা যেতে দেব না। এই দানবকে এখন আমরা মারতে পারবো না। যদি পালিয়ে না আসতেন তাহলে আমাদের সবার মৃত্যু হতো। এদিকে আমরা দেখি তেনজার মৃত্যু হয়ে গেছে।